প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। দর্শক, আমরা জানি যে আজ কিছুক্ষণ আগে বিকেলে সন্ধ্যার দিকে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিরবিদায়, চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই এবং জিয়া উদ্যানে। এবং তার আগে আমরা জানি যে গতকাল তিনি সকালে ভোরে ইন্তেকাল করেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এবং আজকে আমরা দেখেছি সারাদিন বিশেষ করে জানাজাকে কেন্দ্র করে ঢাকায় লাখ লাখ মানুষের উপস্থিতি, মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর রাষ্ট্রীয় সম্মাননায় তিনি বিদায় নিলেন। এমন একটি প্রেক্ষিতে আজকের আলোচনার বিষয় দিয়েছি আমরা অদম্য নেত্রীর অনন্ত যাত্রা। আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমরা তাদের সাথে পরিচিত হব। আমার ডানে রয়েছেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, রাজনীতি বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী, এবং এরপর রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ম্যাম, একেবারে আপনাকেই প্রথম প্রশ্নটাই করতে চাই। বেগম খালেদা জিয়ার, আপনি শুধু একজন রাষ্ট্রবিজ্ঞানীই নয়, বেগম খালেদা জিয়াকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, সরকার প্রধান হিসেবে দেখেছেন, বিরোধী দল হিসেবে দেখেছেন, তার রাজনৈতিক উত্থান দেখেছেন, একটা দীর্ঘ সময় আপনি দেখেছেন। তার মৃত্যুতেও আজকে দেখলেন যে লাখো মানুষের ঢল। আমার একটু খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা করতে হচ্ছে যে এত মানুষ কেন, উনি এত মানুষের ভালোবাসা কিভাবে ডিজার্ভ করেন, এত মানুষের যে জনস্রোত সেটি আসলে কি বার্তা দেয়? বার্তাটা দেয় এটা যে বাংলাদেশে তো আপনার সাধারণত রাজনীতিবিদদের সম্বন্ধে মানুষের খুব একটা ভালো ধারণা নাই। সব দেশেই তাই মনে করে রাজনীতিবিদরা আপনার কথার ফুলঝুরি দাঁড়িয়ে ক্ষমতায় যায়, তারপরে জনগণকে দেখে না। তো সেই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন। অনন্য ব্যক্তিত্ব ছিলেন এই কারণে যে প্রথম কথা হলো যে জিনিসটা বাংলাদেশে খুবই অভাব, মানুষ খুব তাড়াতাড়ি নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে, আদর্শ বিসর্জন দেয়, এক দল থেকে আরেক দলে চলে যায় ব্যক্তিগত স্বার্থের জন্য। সেখানে আপনার খালেদা জিয়ার যে দেশপ্রেম, এটাই আপনার মানে মানুষের আসল কথা কি, যে কোনো রাজনীতিবিদ আপনার এতখানি পপুলার হতে পারে, যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে এখনো লোকে কিন্তু আপনার এর আগে মনে হয় রেকর্ড সংখ্যক মানুষ জানা যায় তারই হয়েছিলেন। হ্যাঁ, আর চিন্তা করেন সেই সময় হয়েছিল 81-এ ঢাকা তখন কতটুকু ছোট্ট একটা শহর ছিল, এখন তো তার মধ্যে 10 গুণ বেশি হয়ে গেছে ঢাকা শহর ইটসেলফে। সেই সময় তো আপনার সেখানে লক্ষ লক্ষ লোক, 20 লক্ষর মতো লোক এসেছিল। মানুষের যে সমস্ত রাজনীতিবিদরা আপনার, যেটাকে আমরা বলি পালস অফ দি পিপল, মানে লোকে কি চাচ্ছে তাদের অন্তরের ইচ্ছাটাকে ধারণ করতে পারে, তারাই এতখানি পপুলার হয়। খালেদা জিয়া সেটা করতে পেরেছিলেন। তার প্রথম কারণ হলো যে তার দেশপ্রেম তার মানে একেবারে দৃঢ় অবস্থানে ছিল। এবং আর একটা জিনিস যেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, যেটা জিয়াউর রহমান সাহেবেরও আপনার একই কারণে, যে উনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যেটার জন্য জিয়াউর রহমান আজও লোকে স্মরণ করে, শ্রদ্ধা করে, সেটাকে উনি ধরে রেখেছিলেন। এই জায়গায় উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই। কম্প্রোমাইজ করাটা, যেটা আমি বললাম, আদর্শ বিসর্জন দেওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই কমন। সেই জায়গায় উনি একটা অনন্য ব্যক্তিত্ব আমি বলবো। ম্যাডাম, আরেকটা বিষয় একটু সাথে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এর আগে আমরা আজকে আলোচনার ভিতরে একটি ছিল যে আজকে দিনব্যাপী বিশেষ করে জানাজার পর থেকে আলোচনা হচ্ছে, ওয়ার্ল্ড মিডিয়া এটা নিয়ে আলোচনা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি যে জানাজাগুলো হয়েছে তার ভিতরেও এটি আছে মনে হয়। আপনি একটু অন্য মানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বা বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের তাদের জানাজা বা শেষকৃত্য অনুষ্ঠানের সঙ্গে কম্পেয়ার করলে এটি কি কীরকম জনস্রোতটা ছিল? জানাজা তো আপনার ধরেন এরকমভাবে জানাজা তো আপনার আমাদের মুসলিম দেশগুলিতেই হয়। তো মুসলিম দেশগুলির ভিতরে আপনার পাকিস্তান কাছাকাছি, পাকিস্তানে এরকম কোনো জনপ্রিয় নেতা আপনার তার এরকম জানাজা হয়েছে বলে আমার জানা নেই। আসল কথা কি, পাকিস্তানে তো আপনার গণতন্ত্র বলতে সেরকম কিছু নাই, কোনোদিনও ছিল না। সেখানে সাধারণত মিলিটারিরাই আপনার সব কিছু চালায় টালায় আর কি। সেরকম ব্যক্তিত্বপূর্ণ, সেরকম পপুলার একমাত্র ইমরান খান রিসেন্টলি। ইমরান খানের যারা দেখা গেছে যে ইমরান খানের অসম্ভব পপুলারিটি আছে,
আর ইমরান খান আল্লাহ না করুক ওনার যদি মৃত্যু হয় তখন হয়তো একটা বড় জানাজা হতে পারে। তবে বাংলাদেশে বড় জানাজা হওয়ার একটা কারণ হলো, প্রথম কারণ হলো যে আমাদের এখানে জনসংখ্যা অনেক বেশি। একটা কারণ হলো জনসংখ্যা একটা বেশি, আর একটা কারণ হলো আমাদের দেশের মধ্যে লোকের মধ্যে আবেগটা খুব বেশি আর কি, মানে খুব আপ্লুত হয়ে যায়, আবার পর মুহূর্ত রাগও হয়ে যায়, কিন্তু আপ্লুত হয়ে যায় আর কি মানুষ, আবেগটা ধরে রাখতে পারে না মানুষ। সেই কারণেও আমার মনে হয় এত বড় বড় জানাজা আমাদের দেশে হয়। আর এইটাই যে হয়েছে তা না, হিস্টোরিক্যালিও আমাদের অনেক জানাজা হয়েছে যেগুলো এত বড় না হলেও বড় জানাজা হয়েছে, যেরকম শহীদ সোহরাওয়ার্দী। জি, সোহরাওয়ার্দীর কিন্তু বিশাল একটা বড় জানাজা হয়েছিল। এখন সোহরাওয়ার্দীর জানাজার পিছনের সাইকোলজিটা কি? সাইকোলজিটা হলো যে সে সময় আইয়ুব খানের রুল ছিল বাংলাদেশে, আচ্ছা, এবং আইয়ুব খানের অত্যাচারী, মানে পলিটিক্যাল অত্যাচারী সোহরাওয়ার্দীর মৃত্যু হয়েছে বলে বাঙালিরা মনে করে, এবং সেটা একটা ক্ষোভ প্রকাশেরও একটা ব্যাপার ছিল এখানে। এই প্রসঙ্গে একটা জিনিস যদি জিজ্ঞেস করি সেজন্য খুব বড় জানাজা হয়েছিল না। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি, যেটা আপনি আইয়ুব খানের সাথে কম্পেয়ার করে একটি বললেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা। আমরা সম্প্রতি বিশেষ করে গতকাল যখন বেগম খালেদা জিয়া মারা যান, বিভিন্ন গণমাধ্যমে তার কীর্তি, তার বিভিন্ন সাফল্য, তার জীবন বৃত্তান্ত এগুলো নিয়ে প্রচুর স্টোরি হয়েছে, নিউজ হয়েছে। ঠিক তেমনি ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে জুড়ে আগের সাবেক প্রধানমন্ত্রী তার মানে খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য, মন্তব্য, সেগুলো বেশ ভাইরাল হচ্ছিল, আসছিল বারবার। কোনো ক্ষেত্রে কি মানে কারো একজনের নিন্দা কিংবা কারো একজনের ভৎসনা কি তাকে আরো বেশি পপুলার করলো কিনা? আর না, সেটা তো একটা হয়েছে, উনি নির্যাতিত ছিলেন তো এই, এবং আগের যিনি ক্ষমতায় ছিলেন তার দ্বারা। আর সেখানে তো মানুষের একটা কি বলবো, একটা মায়া, যে ওনাকে বিনা কারণে অত্যাচারিত করেছে, জেলে রেখেছে, অনেক বাসা থেকে বের, অনেক অনেক বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। তো যে আমি যদি অত্যাচারিত হই তাহলে আমার প্রতি লোকের একটা সিম্প্যাথি আসে। আরও একটা কারণে আপনার মানুষ, মানে তার এই অত্যাচারের যে উনি কোনো তার প্রতিবাদে উনি কোনো রকম কোনো কটু কথা বলে নাই, যে একটা উত্তরে শেখ হাসিনাকে একটা গালি দিবে, অথবা তাকে এই ভদ্রতা, তার যে সংযম এবং ডিসেন্সি, এটা মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছে। সেই জন্য, এবং আরও লোকের মধ্যে ধারণা আছে, যেরকম আমার বাড়িতে যে মেয়েটা রান্না করে, সে আমাকে বলল যে হ্যাঁ, সবাই বলতেছে যে হাসিনার অত্যাচারী উনি মারা গেছে। এটাও জনগণের ভিতরে বদ্ধমূল ধারণা যে ওনাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে হাসিনা, কারণ উনি রাজনীতিতে থাকতে হাসিনা তোমার জানি মনে করেছে যে আমার কম্পিটিটর। তো সেই কারণে আপনার মানুষের, কিন্তু সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে কারণে মানুষ তাকে এত শ্রদ্ধা বলে স্মরণ করে, সেটা হলো যে উনি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আর যে জিনিসটা বাংলাদেশের লোকেরা আপনার যে আধিপত্যবাদ, আমাদের প্রতিবেশী দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের লোকরা ওই আপনার শেখ মুজিবুর রহমানের আনপপুলারিটির একটা রিজন তো ওইটাই, এবং জিয়াউর রহমান সেখান থেকে বেরিয়ে এসে আধিপত্য বিরুদ্ধে ওই জিনিসটাও মানুষ আপনার আপনার ধারণ করে। এবং খালেদা জিয়া সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কোনোদিন করে নাই, কারণ উনি আপনার এমনকি ওনার ইশতেহারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার ফরেন পলিসি যদি আমি আলাপ করি, তাহলে দেখা যায় ইন্ডিয়ার ব্যাপারে ফরেন পলিসি সবাই সবসময় বলেছে আমি সুসম্পর্ক রাখবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে পাওনাটা সেটা বলতে উনি বলেন নাই। যেরকম আপনার পানির ব্যাপারে পানি দিতে হবে, তখন পর্যন্ত এই যে ছিটমহলের সমাধান হয়েছিল না, তো রিসেন্টলি হয়েছে, ওইটার কথা বলবেন। তারপরে আপনার আমাদের যে ন্যায্য অধিকার সেটার কথা বলবেন। কাজে তার এই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার যে স্ট্যান্ড, ওইটা আপনার মানুষ আপনার পছন্দ। আমরা আবারও ম্যাম আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আজকে নিশ্চয়ই আপনি জানাজায় ছিলেন, এবং আমরা বেশ কিছু দেশের প্রতিনিধি আমরা দেখেছি এসেছি, কেউ জানাজায় অংশ নিয়েছেন, যারা জানাজায় অংশ না করেন তারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, বিএনপি কার্যালয়ে গিয়েছে, এখানেও এসেছে। তো আসলে কারা কারা ছিল সেটি একটু জানতে চাই। একই প্রশ্ন
করতে চাই যে আপনার দৃষ্টিতে এত মানুষের ঢলের পেছনের কারণ কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে মনে রাখবেন, বাংলাদেশের মানুষ কিন্তু মজলুমের পক্ষে থাকে। বেগম খালেদা জিয়া মজলুম ছিলেন, তিনি নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা কোনোটাই কিন্তু মানে তাকে ছেড়ে দিয়ে শেখ হাসিনা কথা বলেনি। এবং মানুষ মনে করতো, এই দেশে মানুষ মনে করতো এটা অন্যায়। মানুষ মনে করতো যে বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা অন্যায় আচরণ করছেন। জি, মানুষ এটার একটা জবাব দিয়েছে, এটা সত্য। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি বন্দী ছিলেন, নানাভাবেই তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন। ঠিক সেইভাবে তিনি মানে লোক সমক্ষে সেভাবে আসতেন না, মানে বিশেষ করে রাজনৈতিক পরিসরে। ডিসপাইট এভরিথিং, মনে রাখতে হবে, শুধু আপনি রাজনীতি অনেক সরব আছেন, রাজনীতির সরব থাকলেই আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে মনে রাখবে তা কিন্তু না। যদি রাজনীতিটা যদি মানুষের পক্ষে না হয়, রাজনীতিটা যদি দেশের পক্ষে না হয়, বেগম খালেদা জিয়ার জন্য রাজনীতিটা দেশের জন্য ছিল, দেশের মানুষের পক্ষে ছিল। তিনি বরাবর একটি কথা বলতেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তার জীবনে অনেকগুলো প্রথম হওয়ার ঘটনা ছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে গত 55 বছর এই প্রথম হওয়ার বিষয়টি অন্য কারোর বেলায় ছিল না। যেমন যদি একেবারে ধরি, যখন উনি 80s-এ যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নামলেন, যখন তিনি প্রচণ্ড মানে কি বলে মানে গণ আন্দোলনের মধ্য দিয়ে মানে এরশাদকে একেবারে মানে কাবু করে ফেললেন, তখন তার নামের আগে একটি শব্দ ব্যবহার করা হলো, দুটি শব্দ, ক্যারিসমেটিক লিডার। ক্যারিসমেটিক। এই যে ক্যারিসমেটিক লিডার, এটা 55 বছরের বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া ছাড়া স্বাধীন বাংলাদেশে অন্য কোনো নেতার বেলায় ক্যারিসমেটিক লিডার শব্দটি মানে ব্যবহৃত হয়নি। ওই হ্যামিলনের বংশীবাদকের মতো বেগম খালেদা জিয়া যখন ভাষণ দিতেন, জনগণকে যখন আহ্বান করতেন, লক্ষ লক্ষ মানুষ তার আহ্বানে সাড়া দিতেন, তার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন। বিএনপি নামক যে দলটি আমাদের পার্টির প্রেসিডেন্ট, পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেই ওনার জীবদ্দেশের দলটির বয়স কত ছিল? খুব সামান্য কিছু বয়স। এবং নানা দল থেকে ছুটে আসা, নানা ধারার, নানা ভাবের, নানা দর্শনের, নানা মতের মানুষ, অনেকটা বলা যেতে পারে কারুর মধ্যে একটা ক্ষমতাশ্রয়ী দৃষ্টিভঙ্গিও ছিল একটা রাজনৈতিক দল গঠন করার বেলায়। কিন্তু যখন 82 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করলেন প্রেসিডেন্ট জিয়া শাহাদত বরণের কয়েক মাস পরে, তখন আপনি দেখবেন যে বিএনপির অনেক প্রথম কাতারের নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা, সম্পাদক মহোদয়, জয়েন্ট সেক্রেটারি লেভেলের নেতা, ভাইস চেয়ারম্যান লেভেলের নেতা অনেকেই দল ত্যাগ করেছিলেন, দলের মূলধারা ছিলেন না। এবং তখন বিএনপির প্রধানতম শক্তি ছিল শুধু ছাত্র সংগঠনটা, ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, প্রেসিডেন্ট জিয়া যেটা সৃষ্টি করে গিয়েছিলেন। আমরা তো তার একেবারেই মানে, আপনি ওই সময় ছাত্র নেতা? আমি প্রেসিডেন্ট জিয়ার হাতে মানে কি বলে একেবারে হাতে ধরা কর্মী এবং ওনার ওসিয়তপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী ওনার মৃত্যুর পর আমি মাত্র 21 বছর বয়সে আমি ছাত্র সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হই। কারণ ওনার মৃত্যুর আগে তিনি চেয়েছিলেন যে আমি এরকম একটি দায়িত্বে থাকি। হোয়াটএভার, যদি আমার বয়স এর তুলনায় আমার অন্য নেতারা যারা, তারা এমনকি আমার নিচের লেভেলে যারা, তারা অনেকে আমার চেয়ে 10 বছরও বড় ছিলেন, বাট ইট হ্যাপেন্ড অনলি ডিউ টু প্রেসিডেন্ট জিয়াস ডিজায়ার। জি। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে এমনি একটা ফ্রাজাইল পার্টি, একটা ভঙ্গুর মানে অদশা, সেই দলটাকে যখন আমরা ছাত্র কর্মীরা যখন আমরা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলাম, আমরা তাকে বললাম যে মানুষ তো প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসে, তার রাজনীতিটা ধারণ করেছে। বাংলাদেশের জাতীয়তাবাদের যে কথাটি প্রেসিডেন্ট জিয়া বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যে তার যে সাহসী উচ্চারণ, এটা তো মানুষ খুব মানে গ্রহণ করেছে এটা। এবং এই রাজনীতিটা শুধু ক্ষমতাশ্রয়ী রাজনীতি না, এটা একটা রাজনীতি, এর মধ্যে দেশের কথা আছে। মানুষের মানে খুব পছন্দের দলে পরিণত হয়েছে যদি দলটাকে নেতৃত্ব আপনি দেন। উনি ভাবলেন, সিদ্ধান্ত নিলেন, পরবর্তীতে পার্টির মানে সদস্যপদ গ্রহণ করলেন। উনি একবারই কিন্তু পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারপারসন হননি,
প্রথমে সদস্য পদ নিলেন, তারপরে ভাইস চেয়ারম্যান হলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, পরবর্তীতে ধাপে, কাউন্সিলের ধাপে। চেয়ারম্যান। এরকম ধাপে ধাপে উনি একজন গৃহবধূ থেকে আপসীন নেতা হয়েছে। আমরা এই গল্পটাই আপনার কাছ থেকে শুনবো, একটা 43 বিরতি। বছরের মধ্যে 2টি বছর ছিল তার মানে নেত্রী হয়ে ওঠার প্রক্রিয়াটা। তারপরে বাকি 41 বছর তো তিনি পুরো দলটাকে নেতৃত্ব দিয়েছেন। ওকে, আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর রিপন ভাই আবার শুনবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী এবং ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনার সঙ্গে যে আলাপটি করছিলাম যে ধীরে ধীরে ধাপে ধাপে ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন এভাবে করে বিএনপি খালেদা জিয়া একজন আপসীন নেতা হয়ে উঠছে, সেই গল্পটি সাথে এটাও একটু বলবেন যে কারা কারা আসছিল আপনার আজকের অংশ নিয়েছিল বিদেশের কূটনীতিক বলি বা। একটা হচ্ছে যে মানে আমাদের ম্যাডামের রাজনীতির মানে বিএনপি রাজনীতি ওনার কন্ট্রিবিউশনটা বলেন বা ওনার ইনভলভমেন্টটা বলেন 43 বছর। আমরা তো ছাত্র, তাকে আমরা রাজনীতি আমরা তাকে সম্মত করালাম। তো 41 বছরের মধ্যে উনি প্রথমে সদস্যপদ নিতে সম্মত হলেন। তারপরে ওনার সদস্যপদটাই মানে বিরাট ব্যাপার। সদস্য অবস্থায় উনি প্রথম যখন সাভার স্মৃতিসৌধে গেলেন, সাভারে যখন জাতীয় স্মৃতিসৌধে গেলেন 16 ডিসেম্বরে গেলেন। আমি তো ছাত্র জীবন থেকে তো আমি মানে পত্রিকা সাংবাদিকতা করি। তো আমার একটা সাপ্তাহিক পত্রিকা ছিল এরশাদ জামানায়। প্রেসিডেন্ট জিয়া তার শাহাদত বরণের মাস 2 আগে আমাকে ডিক্লারেশনটা দিয়ে গিয়েছিলেন। তো ওই পত্রিকার তখন তো যে ব্লক ক্লক দিয়ে ছবি ছাপা হতো ওই সময়। হ্যাঁ হ্যাঁ। তো এরশাদের আমলে তখন রাজনীতি নিষিদ্ধ, ঘরোয়া রাজনীতি, পার্লার পলিটিক্সও চালু হয়নি। পার্লার পলিটিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল দৈনিক পত্রিকাগুলো এক কলামে উপর একটা হেডিং দিয়ে ব্লকে লিখতো ঘরোয়া রাজনীতি। ওই এক কলামের মধ্যেই সব অ্যাক্টিভিটি, পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিটি থাকতো, ছবি টবিও থাকতো না। তো আমি ছাত্র রাজনীতি করলো, ছাত্র দলের তখন আমি ভাইস প্রেসিডেন্ট, আমি কি আর ওইসব নিষেধাজ্ঞা মানি টানি নাকি? তো আমার সাপ্তাহিক পত্রিকা 4 পৃষ্ঠার একটা পত্রিকা আপা 1 টাকা দাম। আমরা নিজেরা ছাপি, নিজেরা লিখি, নিজেরা বিক্রি করি, মানে ছাত্রকর্মীরা। মানে একটা সংগ্রামী স্পিরিট, মানে একটা সামরিক শাসনের বিরুদ্ধে কাজ করছে। ছাত্ররাই করে ওগুলি। হ্যাঁ, আন্দোলনে অংশ নিতাম। তো আপনার ব্রডশিটের পত্রিকা 4 পৃষ্ঠার, প্রথম পৃষ্ঠার লম্বা 2 কলামে ম্যাডাম হাত উঁচু করে মানে বক্তব্য দিলেন। প্রথম বক্তব্য তার মানে জনপরিসরে তার প্রথম বক্তব্যটা, ওই বক্তব্য ছবিটা আমাদের মানু মুন্সি ছিলেন একজন ফটোগ্রাফার, ফেনীবাড়ি, আপনার দৈনিক দেশ পত্রিকা ফটোগ্রাফার, চিফ ফটোগ্রাফার ছিলেন। উনি ছবিটা দিলেন আর নিউজটা আমি উপস্থিতি ছিলাম। যখন নিউজটা আমি লিখলাম 2 কলাম একটা হেডিং, এ হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একেবারে প্রারম্ভিক অবস্থায় তার ছবি সহ তার একটা মানে সংবাদ প্রকাশিত আমার সম্পাদিত পত্রিকায়। আমি যেটা বলছিলাম, এরপরে তো তিনি তো মানে আপসীন নেত্রী হয়ে উঠলেন। যেটা বলছিলাম যে তার জীবনে অনেকগুলো প্রথম ব্যাপার আছে। আপসীন নেত্রী, 55 বছর ইতিহাসে অন্য কেউ আপসীন হননি। ক্যারিসমেটিক লিডার, ওনাকে ছাড়া কাউকে বলা হতো না। 3 বারে মানে প্রধানমন্ত্রী, উনি ছাড়া এরকম টানা কেউ হননি। তারপরে আপনার বারবার নির্বাচনে অংশ নিয়ে জেতা, সেটা সেই রেকর্ড ওনারই। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেটাও উনি। তো এবং ডেমোক্রেটিক ট্রানজিশনে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আবার প্রধানমন্ত্রী শাসিত, আমি এটা প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা বলতে পছন্দ করি, কারণ আমাদের দেশে এখনো অ্যাবসলিউট পার্লামেন্টারি ডেমোক্রেসির যে ফর্মটা, সেটা আমরা এখনো প্র্যাকটিস করছি না এখনো। তো সেটাও ওনার হাত দিয়েই। এবং ওনাকে কিন্তু কেউ বলেনি, উনি যখন অপোজিশনে, ওনাকে কেউ বলেনি যে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আপনি তখন উনি সুস্থই ছিলেন, আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন একটা ফেয়ার ইলেকশনে, তো একটু চেকস অ্যান্ড ব্যালেন্সেরও দরকার আছে। উনি নিজে থেকে উপলব্ধি করলেন যে না, প্রধানমন্ত্রীর হাতে অনেক এক্সিকিউটিভ পাওয়ার, এটা ইট শুড বি শেয়ার্ড উইথ দ্য প্রেসিডেন্টের পজিশনটাকে আরও এম্পাওয়ার করা দরকার। এরকম অনেক বিষয়গুলোতে পার্লামেন্টারি কমিটিগুলোকে আরও সক্রিয় করা, আরও বিরোধী দলকে দেওয়া, ডেপুটি লিডার মানে
পার্লামেন্টে অপোজিশন থেকে রাখা, নারীদের মধ্যে থেকে কাউকে রাখা, মানে অনেক যুগান্তকারী বিষয়গুলো তিনি ভাবছিলেন, যেগুলো ওনাকে কেউ কখনো চাপও দেয়নি, বলেওনি। তো এই যে ওনার মানে রাজনীতি একটা রূপান্তরের যে ব্যাপার, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে লক্ষ্যটা, সেটা কিন্তু ওনার মধ্যে ভীষণ ভীষণ কাজ করতো। এবং উনি যেটা বলতেন যে সবার আগে মানে বলতেন যে ব্যক্তির চেয়ে দল বড়, এটা ওনার স্লোগান ছিল, দলের চেয়ে দেশ বড়। ওটা কি যদি আপনি যদি বলেন একটু রূপান্তরিত হয়ে আমাদের বর্তমানে তারেক রহমানের হাত দিয়ে যে নতুন কথাটি আসলে সেটা সবার আগে বাংলাদেশ। একজন নেতা যখন নিজের দেশটাকে যদি সবচেয়ে প্রায়োরিটি যদি দেন, যদি বলেন যে কান্ট্রি ফার্স্ট, ইভেন আপনি ট্রাম্পের অসংখ্য সমালোচনা আপনি করতে পারেন, মানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের অসংখ্য সমালোচনা করতে পারেন, কিন্তু তিনি যখন বলেন যে আমেরিকা ফার্স্ট, আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে তারা গার্মেন্টস নেয়। আমরা গম ইউক্রেন এবং রাশিয়া থেকে নিতাম। ট্রাম্প কি করলেন, বললেন ওয়েল আমি তোমার গার্মেন্টস আমি নেব, কিন্তু আমার দেশ থেকে কিন্তু তোমার গম নিতে হবে। $25 পার টনে বেশি দিয়ে তার শর্তকে মানতে যে আমাদের কিন্তু এক্সট্রা $25 আমরা আবার আসবো আপনার কাছে, বেশি দিতে হচ্ছে। কিন্তু ট্যারিফ কমিয়ে দিচ্ছে তো সেজন্য। অধ্যাপক দিলারা চৌধুরী আপনার কাছে আরোপিত না, সেটা ওনার আরোপিত ট্যারিফ কমিয়েছেন। হ্যাঁ, কিন্তু গিভ অ্যান্ড টেকের ব্যাপার এটা। তো একটা রাষ্ট্রনায়ক তো সেটাই করবেন, তার নিজের দেশকে অগ্রাধিকার দেবেন। তারেক রহমান সেটা দিচ্ছেন, ম্যাডামও সেটা মানে এগিয়ে গেছেন। রাষ্ট্রনায়ক বলেন না, ট্রাম্প তার দেশের 12টা বাজাচ্ছে। না, আমি রাষ্ট্রনায়ক বলতে আমি তার দেশের মানে হেড অফ দ্য গভর্নমেন্টের কথাই বলি, দেশের 12টা যেটাই বলেন না। ম্যাডাম আপনার কাছে একটা প্রশ্নে যেতে চাই, তার আগে একটু ছোট্ট করে একটু শুনতে চাই যে আপনি তো খালেদা জিয়াকে অনেকবার অনেক কাছ থেকে দেখেছেন, অনেক ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন, এবং না, আমি কোনো পরামর্শ আপনি যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং আরো অনেক কার্যক্রমের সাথে জড়িত আছেন, এবং আপনি একটু এতটুকু শুনি যে আপনার সবশেষ কবে দেখা হয়েছিল? 5 আগস্টের পর দেখা হয়েছে কিনা? 5 আগস্টের পর দেখা হয়েছিল আমার। উনি যখন লন্ডনে গেলেন চিকিৎসা করতে, জি, তখন আমি দেখা করেছিলাম ওনার সঙ্গে 5 আগস্টের পরে। মানে বলার মতো কোনো কথা আছে যেটা বলা যায় আলোচনায়? আমি ওনাকে যেটা বলেছিলাম, উনি তো তখন অসুস্থ, জি, শোয়ার মতো করে বসেছিলেন আর কি। সঙ্গে ওনার ওই যে ছোট ছেলের ওয়াইফ কোকোর ওয়াইফ ছিল ওখানে। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে দেখেন ম্যাডাম, আপনি তো একজন পলিটিশিয়ান, মানে মানে উচ্চদরের পলিটিশিয়ান। আমি তো পলিটিশিয়ান না, আমি একজন একাডেমিক। আপনাকে আমি উপদেশ দেবো এত বড় ধৃষ্টতা আমার নাই। তবে আমার মনে হয় যে ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, এই যে জুলাই, এটা আমি মনে করি যে বাংলাদেশ একটা হিস্টোরিক জাংশনে দাঁড়িয়ে আছে, এবং বাংলাদেশের সঙ্গে সঙ্গে বিএনপিও দাঁড়িয়ে আছে। এই যে আমজনতা যে জিনিসটা চেয়েছে, তাদের যে অ্যাসপিরেশনটা, এটাকে যদি বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশে এবং রাষ্ট্র বেঁচে যাবে, এবং বিএনপিও আপনার একটা পার্মানেন্ট একটা প্লেস করে নিতে পারবে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, এবং জনগণের মনের ভিতরে একটা স্থান নিতে পারবে। এই কথাটা বলার জন্য আমি গেছিলাম। আমি বললাম পরে উনি শুনলেন, কিন্তু উনি মনোযোগ দিয়ে শুনেছেন, কিন্তু উনি কোনো কমেন্ট করেন নাই। উনি শুনেছেন, মনে করে মনোযোগ দিয়ে শুনলেন। একাডেমিশিয়ান হিসেবেই আপনি যে কথাটি বলেছিলেন যে আসলে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ, এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে জন আকাঙ্ক্ষার তৈরি হয়েছে সেটি বিএনপি ধরে রাখতে পারবে কিনা, সেরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বেগম খালেদা জিয়া পরবর্তী বিএনপি সামনে আপনি কি চ্যালেঞ্জ দেখেন? আমার মনে হয় উনি যদি দেখেন, খালেদা জিয়া উনি ভালো বলতে পারবেন, কারণ উনি তো একেবারে ছাত্র। আমি ওই জন্যই বললাম আপনাকে একজন বিশ্লেষক হিসেবে। খালেদা জিয়ার কৃতিত্ব বিএনপিকে আপনার এই জায়গায় নিয়ে আসার জন্য, যে ধরেন দুইবার উনি পার্টিকে ভাঙনের হাত থেকে বাঁচিয়েছেন। একটা তো ডেসক্রিপশন উনি দিলেন যে শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পরে পার্টির ভিতরে সাংঘাতিক গন্ডগোল হয়েছিল, মানে ভেঙে যায় প্রায়। সেখানে উনি পার্টিকে আবার মানে নেতৃত্ব দিয়ে পার্টিকে রিবিল্ড আর কি। আর একটা চ্যালেঞ্জ এসেছিল আপনার 1/11-এর পরে। 1/11-এর পরে কিন্তু ওই যে ওনার সংস্কারের নামে মান্নান ভূঁইয়ার আন্ডারে একটা মানে একদল পার্টিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল, রীতিমতো দেন গভর্নমেন্ট চেষ্টা করেছিল এটা। সেই সময় কিন্তু তো ওনার নেতৃত্বের জন্য পার্টিটা ভাঙে নাই। আর একটা জিনিসের জন্য ওখানে আপসহীন, শুধু যে উনি
ওনার কতগুলি ছিল। হ্যাঁ, আমার যেটা- আপোষহীনটা কেন না, বলা হয় basically? আপোষহীনটা আমার মনে আমার যেটা মনে হয়, 86 আমার যেটা নির্বাচন? স্টাডি, ওনার কিছু গাট ফিলিং ছিল। মানে সে বলে না একটা গাট ফিলিং, ওই যে বলছিলেন দৃঢ়চেতা একটা। হ্যাঁ, ওই গাট ফিলিং থেকে উনি কতগুলি সিদ্ধান্ত নিতেন, সেগুলি আপনার ওনার পার্টি এবং দেশের জন্য ভালো ছিল। যেরকম প্রথম কথা হলো উনি গণতন্ত্রের ব্যাপারে উনি আপোষহীন ছিলেন। দ্বিতীয়ত হলো যেটা বাংলাদেশের লোকেরা বারবার প্রমাণিত হয়েছে, যে বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, এত বড় রাষ্ট্র আমাদের আশেপাশে আছে, এত বড় রাষ্ট্র হোক আর যাই হোক আমার প্রতিবেশী, প্রতিবেশী। তার সঙ্গে তো কিন্তু আধিপত্যটা বাংলাদেশের লোক মানবে না। এটা ইন্ডিয়ারও বোঝা দরকার। ইন্ডিয়া যদি মনে করে যে আমি আধিপত্য করবোই তোমার উপরে, তাহলে আমি মনে করি যেটা ইন্ডিয়াতে এত বড় বড় স্কলার, এত বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক, এরা এই ছোট্ট জিনিসটা কেন বুঝতে পারে না, আমি এটা বুঝি না। তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, একটা পার্টির সঙ্গে বন্ধুত্ব করতে চায়, এখন আবার একটা পার্সনের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, নেমলি শেখ হাসিনা। তো যাই হোক, এই যে আধিপত্যের ব্যাপারে যে ওনার স্ট্যান্ডটা, এটা আপনার ওনাকে আপোষ, ওই ব্যাপারে উনি কোনো সময় আপোষ করেন নাই। যেরকম 1/11-এর সময় ওনাকেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি, দেশের বাইরে এটা চলে তো যান। ইমপ্লিসিট ছিল যে ইন্ডিয়ান মানে ডমিনেটেড একটা গভর্নমেন্টকে ক্ষমতায় নিয়ে আসবে আমেরিকা এবং ইন্ডিয়া মিলে। ওনাকে বলেছিল যে আপনি ওনাকে, যেটা স্টোরিটা ওইভাবে বাইরে আসেনি, কিন্তু ভিতরের খবর আমরা যেটা শুনেছি, যে ওনাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি এটাতে রাজি হন, তাহলে আপনাকে আমরা, ওটা তো ম্যানেজড ইলেকশন ছিল, উনি রাজি হন নাই, কারণ উনি টের পেয়েছিলেন যেটা আপনার ইন্ডিয়ার আধিপত্যবাদের একটা একটা চক্রান্ত। তারপর 2013-এ যখন আপনার প্রণব মুখার্জি ঢাকায় এসেছিল, প্রণব মুখার্জি তো একই মিশনে এসেছিল, যে আপনার এখানে তাদের মত মতো একজনকে বসিয়ে তার থ্রুতে তারা তাদের যা কিছু স্বার্থ আদায় করে নেবে। উনি কিন্তু প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন, ওনাকে কিন্তু অনেক পুশ করেছিল পার্টির ভিতর থেকেও বোধহয়, কিন্তু উনি আনকম্প্রোমাইজিং, উনি বলছেন এই ব্যাপারে আমি কম্প্রোমাইজ করব না। আর এই জন্য ওনাকে আপোষ, কারণ এই ব্যাপারে উনি একেবারে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, ইন্ডিয়ার আধিপত্য, এই তিনটা জিনিসের ব্যাপারে উনি কোনো সময় কম্প্রোমাইজ করেন নাই। ওকে, আগামীর রাজনীতি এবং বিএনপির রাজনীতি নিয়ে আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। প্রিয় দর্শক, বিরতির পর ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক দিলারা চৌধুরী এবং রয়েছেন আসাদুজ্জামান রিপন। আমরা একটু, দিলারা ম্যাম, আপনার কাছেই কথা বলছিলাম, যে প্রসঙ্গটা একটু জানতে চাচ্ছিলাম যে খালেদা জিয়া পরবর্তী বাংলাদেশ এবং আগামী দিনের রাজনীতি, কিংবা আগামী দিনের নতুন বছরেও আমরা পা দিচ্ছি, আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা, কোনো বাস্তবতা দেখেন কিনা? বাংলাদেশে তো আপনার রাজনীতি, আগামী রাজনীতিতে বহু চ্যালেঞ্জ আছে। বহু চ্যালেঞ্জের মধ্যে বহুত কিছু আছে, আপনার মধ্যে নিরাপত্তার চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আপনার প্রাতিষ্ঠানিকগুলি গড়ে তোলার চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি, বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারা আপনার মনে রাখতে হবে তাদেরকে, যে আপনার ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে তাদের একটা ক্লিয়ার কাট একটা পিকচার লোকের কাছে দিতে হবে ইলেকশনে জিততে হলে। এবং আপনার বিচার যে হচ্ছে বাংলাদেশে, যে প্রসেসটা, এই বিচারটা যেন তারা কমপ্লিট করে। আমি আপনাকে বলি, তোমাকে বলি, যে তোমার এই যে দুইটা ইশতেহারে আমি দেখেছি, আপনাদেরটা খসড়া, দুইটাই খসড়া, এনাদেরটাও খসড়া, জামাতেরটাও খসড়া, কিন্তু দুইটাই ইশতেহারের কোনো জায়গায় কিন্তু এটার কোনো উল্লেখ নাই সংস্কার। যদিও খালেদা জিয়া যে 91-এ যে, আরে 2001-এ যে খসড়াটা দিয়েছিল, সেই খসড়ার মধ্যে কিন্তু ইন্ডিয়ান আধিপত্যের কথা বলেছেন। পানি আমার ন্যায্য চাই, চিটাগঙ্গের হিলট্রাক্সের গণ্ডগোলের কথা, রোহিঙ্গাদের কথা, এগুলি কিন্তু ওনার, কিন্তু আজকে এই যে আজকে দুটো পার্টি, মানে দুটো দল আপনি মুখোমুখি দাঁড়িয়ে, তারা এরাই ইলেকশন করবেন, এদের ভিতরে ইলেকশন হবে, ইশতেহারে কিছু বিন্দুমাত্র তার ইয়ে নেই, কারণ কি মেনশন নাই। ইন্ডিয়াকে ভয় পায়। আমি যদি বলি আমার আধিপত্যের বিরুদ্ধে, তাহলে আমাকে যদি ইন্ডিয়া আমাকে যদি ক্ষমতায় থাকতে না দেয়, ইন্ডিয়ান পেনিট্রেশন তো আপনার বাংলাদেশে, শুনে আমি একটা জায়গায় বলেছি, শোনো অপু, একটা জায়গায় আমি বলেছি যে হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠলো,
এবং ইন্ডিয়ানদের কথায় এই যে চুক্তিগুলির নাম আমি নিতে চাচ্ছি না, যে বাংলাদেশের ভিতরে ক্রিস ক্রস একদম রেল রোড রাস্তা বানিয়ে প্র্যাকটিক্যালি দেশটাকে খুলে দিল। কিন্তু এই যে জিনিসগুলি সে করলো, এটার জন্য সে কোনো রকম বাধা সিভিল সোসাইটি, আর্মি, ইউনিভার্সিটির টিচার, ইন্টালেকচুয়াল কেউ কি একটা কথা বলেছে? একটা কথাও তো কেউ বলে। এখন বলছে আমরা চোর পাড়ালে বুদ্ধি পারছি। এখন তখন যদি তাকে রেস্ট্রিক্ট করার মেকানিজম আমাদের থাকতো এবং পদে পদে তাকে বাধা দিতাম, তাহলে এতখানি ফ্যাসিস্ট হতো কিনা সে সন্দেহ আছে আমার। কিন্তু 5 আগস্টের পরেও মানুষ ভয় পায়, আধিপত্যবাদের এখনো ভয় পায়, এখনো ভয় পায়, কারণ ইন্ডিয়ান পেনিট্রেশন তো সাংঘাতিক। এখনো জায়গায় জায়গায় ওই আওয়ামী লীগের লোকজন যারা ইন্ডিয়ার সাপোর্টার তারা চুপ করে আছে এখন, কিন্তু যেখানে পারছে সেখানে সাবোটেজ করছে। আমি যে গল্পটা করতে নিয়েছিলাম পেনিট্রেশনের কথা, আমার ছোট ছেলে এআই স্পেশালিস্ট, মানে স্পেশালাইজেশন আমেরিকায়, 2.5 বছর বয়সে গেছে, সে বাংলাদেশটা চেনও না। তারপরে ওই আপনার ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে সে চাকরি পেয়েছে। ঢাকা ট্রিবিউন, ওই যে আওয়ামী লীগের একটা পেপার, সেখানে আমার ছেলের এত বড় একটা ছবি দিয়ে হেডিং দিল, এ কি পজিশন ইন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন গোজ টু এ রাজাকার সন, এত বড় একটা হেডিং দিল। এবং আমার ছেলে এখন সে এআই এর যে সমস্ত সামিট হয়, ইন্ডিয়া থেকে একটা অর্গানাইজেশন তাকে ইনভাইট করেছে যে তুমি এখানে স্পিকার, নট পার্টিসিপেন্ট। গত নভেম্বরে ইন্ডিয়ান এমবেসিতে ভিসা আনতে গেছে, রিজেক্ট করে দিয়েছে এবং কোনো কারণ দেখায়নি। প্রবাবলি হি ইজ ইউএস ন্যাশনাল। ইউএস নন, সে বাংলাদেশের সিটিজেনশিপও নেয় নেই, সে পুরোপুরি ইউএস ন্যাশনাল এবং এটা নিয়ে ইউএসের কাগজে লিখেছে। তারপরে অবাক, এই তো ফেব্রুয়ারি মাসে আবার ওখানে দিল্লিতে গ্লোবাল সামিট হবে, সেই সামিটে এখনো ভিসা পাবে কিনা জানে না। আমার বড় ছিল আমাকে ফোন করে বলে, আম্মা হোয়াট ইউ আর ডুইং ইজ ভেরি ডেঞ্জারাস। আমি কি করছি? বলে তুমি এরকম এখনো আধিপত্যবাদের কথা বলে চলেছ, বলে একে আব্বা তো বিপদে ফেলে রেখে গেছে আমাদেরকে, এখন আবার তুমিও শুরু করেছো। ম্যাডাম আপনাকে এইরকম ভয় পায়। আচ্ছা কেন ইন্ডিয়ানরা, শিখরা কেন আমাদেরকে সাপোর্ট করছে? শিখদের অ্যাক্টিভিস্টদেরকে মেরেছে না, কানাডায় গিয়ে মেরেছে, অস্ট্রেলিয়ায় গিয়ে মেরেছে, 5টা দেশে মেরেছে। এই যে ওই যে যে জন্য শিখরা, কানাডার সঙ্গে তো ইন্ডিয়ার রিলেশনশিপই খারাপ হয়ে গেছে। এই যে হাদিকে যেটা মারলো আমাদের দেশে, আমি তো মনে করি এটা আমাদের সভারেনিটির উপর আঘাত। আর এক দেশ থেকে লোক এসে আমার দেশের লোককে মেরে চলে, এটা পলিটিক্যাল কিলিং। কিন্তু এটা কিন্তু যে আমাদের রাজনীতির ইলেকশনের সময় একজন একজনকে মারছে বন্দুক দিয়ে, ওটা অন্য জিনিস, ওটা হলো সহিংসতা, মানে নিজেদের মধ্যে। আর এটা হলো পলিটিক্যাল কিলিং এবং ইট ইজ এ মেসেজ যে আমাদের বিরুদ্ধে কথা বললে পারে দিস ইজ হোয়াট উইল হ্যাপেন টু ইউ। এটা কিন্তু একটা মেসেজ। হ্যাঁ, একদম শেষ একটা মেসেজ আপনি একটু দিবেন 30 সেকেন্ডে। সেটা হচ্ছে যে খালেদা জিয়ার এই প্রস্থান এবং বর্ণাঢ্য বিদায় রাজনীতিবিদদের জন্য কি মেসেজ দেয়? হ্যাঁ, রাজনীতিবিদদের জন্য কি মেসেজ দেয় বা শিক্ষা? রাজনীতির মধ্যে প্রথম কথা হলো যে এক্সকিউজ মি, বিএনপি এখন সত্যি এতিম হয়ে গেল। কারণ খালেদা জিয়া, বললাম না 2টার সময় খালেদা জিয়া পার্টিকে ধরে রেখেছিল এবং খালেদা জিয়া কিন্তু পার্টির রিসেন্টলিও তো 5ই আগস্টের পরে উনি ডাকলেন না আপনাদের লিডারদেরকে, তো ডেকেছিল যখন ইউনুস গভর্নমেন্টকে তারা অপোজ করছিল, নানা রকম ক্রিটিসাইজ করছিল, উনি কিন্তু ডেকে বলেছেন, রাইট অ্যাডভাইস দিয়েছেন যে তোমরা কোঅপারেট না করলে তুমি কোথা থেকে নির্বাচন পাবে। তো ওই ওনার সেই ভয়েসটা সেটা হারিয়ে গেল ফর বিএনপি। এখন বিএনপির সামনে যেটা চ্যালেঞ্জ মানে তারেক জিয়ার জন্য, সেটা হলো ওনার প্রথম কথা, ওনার পার্টির ভিতরে শৃঙ্খলা আনতে হবে। একদম আপনার অনেক জায়গায় নমিনেশন নিয়ে বিদ্রোহী, একটা জায়গায় নাকি 4-5টা করে বিদ্রোহী দাঁড়িয়েছে। দ্বিতীয়ত ওনার ইন্ডিয়ার সঙ্গে বিএনপি যদি ক্ষমতায় আসে, ইন্ডিয়ার সঙ্গে তারা যে আমরা যে সমস্ত শেখ হাসিনা যে চুক্তিগুলি করে গেছে, ওটাও কিন্তু আমাদের ইশতেহারে নাই, ওগুলিকে রিভিউ করা হবে। এটা আমরা জানতে চাইবো, তো পলিটিক্যাল পার্টিদের কাছ থেকেই জানতে চাইবো, আমাদের কাছেও জানতে চাইবো, এদের কাছেও জানতে চাইবো। অনেক অনেক ধন্যবাদ। তো এইটা তো ওনার স্ট্যান্ডটা পরিষ্কার করতে হবে। আর একটা জিনিসও পরিষ্কার করতে হবে, বিএনপি যারা ক্ষমতায় আসবে যে তারা বিচারটা কমপ্লিট করবে কিনা।
জি। বিচার কমপ্লিট না করলে পরে কিন্তু বাংলাদেশ সংকট থেকে বেরোতে পারবে না। ওকে, আমরা এই প্রশ্নগুলো রিপন ভাইয়ের কাছেই করলাম। ধন্যবাদ আপনাকে। ঠিক আজকের এই দিনে আজকে আমাদের পার্টির চেয়ারপারসনের সমাহিত করার দিন গেল। আমরা অনেক অনেক আমাদের শোক মানে মানে সামলে আপনাদের অনুষ্ঠানে এসেছি বা এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। আজকে বোধহয় খুব প্রাসঙ্গিক নয়। না, তার ভালোবাসা শ্রদ্ধাকে বিএনপি কতটা কাজে লাগাতে আমরা পারে? এটা বলতে চাই যে তিনি বেগম খালেদার যে ইমেন্স পপুলারিটি, আজকে মানে তার এই বিদায়ের দিনে মানুষ যেভাবে তাদের ভালোবাসা রেজিস্টার করেছে, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে রাজনীতিতে আমরা এটা একটা অনুপ্রেরণা হিসেবে পাবো। মানুষের ভালোবাসা আমাদের জন্য থাকবে, দলের জন্য থাকবে। এটা মানে ইন ডিসগাইজ আমি যেটা বলতে চাই যে বিএনপি বেগম খালেদা, অবশ্যই বেগম খালেদা জিয়ার নাম, তার স্যাক্রিফাইস, তার কন্ট্রিবিউশন বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। সবচেয়ে ভালো, সবচেয়ে পজিটিভ দিকটা কি কোনটা জানেন? ম্যাডাম জেলে চলে যাওয়ার পর থেকে ভার্চুয়ালি আমাদের দলের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এই যে অনেকগুলো বছর টিল টুডে, অনেকগুলো বছর মূলত বলা যেতে পারে যে হ্যাঁ, কখনো মানে ইম্পর্টেন্ট কিছু ইস্যুজে ম্যাডাম সিদ্ধান্ত দিয়েছেন, তার পরামর্শ দিয়েছেন, বাট গোটা দলটাই কিন্তু তারেক রহমানই চালিয়েছেন। আজকে এই যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট আউট করা, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইতে দলকে ইনট্যাক্ট রাখা, সেটাও কিন্তু তারেক রহমানের বড় ধরনের ক্রেডিট। এবং তারেক রহমান কিন্তু প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়া মানে তার বাবা এবং মায়ের প্রদর্শিত যে পথ, সে পথ থেকে তিনি কিন্তু এক চুলো হটে যাননি। তার বক্তব্য বিবৃতিগুলো যদি আমরা মানে যদি খেয়াল করে থাকি, কিন্তু তখন তো মায়ের একটা ছায়া ছিল, এখন তো ঠিক আছে, উনি তো সেই ছায়াতেই বড় হয়েছেন এবং সেটি তিনি ধারণ করেছেন। সেটা এই যে এখন এই পথটা কতটা চ্যালেঞ্জিং? এই যে বলছেন যে সবার আগে বাংলাদেশ, এটা তো এক্সটেনশন ম্যাডামের যে পলিসি, তারই একটা extension। ম্যাডামের যে ফিলোসফি, যেটা পলিটিক্যাল ফিলোসফি, তারই তো এক্সটেনশন হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখানে আমি মনে, এবং ম্যাডাম খুব প্রপারলি তারেক রহমানকে গ্রুম করেছেন ফর মেনি ইয়ার্স। একটা আমার হাতে 1-2 মিনিট সময় আছে, 30 সেকেন্ড আছে। 30 সেকেন্ড আছে, তাহলে আমি খুব সংক্ষেপে বলে ফেলি। আমরাও চাইবো যে উনি ওই পথটা ফলো করুক। রাইট। এবং আমি যেটা আপনার বলতে চাই, যেমন ধরেন শেখ মুজিবুর রহমানের অনুপস্থিত শেখ হাসিনা হঠাৎ করে নেত্রী হয়েছেন, এরকম অনেক কিছু হন। বা যদি ভারতের দিকে তাকান, রাজীব গান্ধী মানে বিমান থেকে নেমে যে সরাসরি মানে রাজনীতি এসেছেন। তারেক রহমান তো বিমান থেকে নেমে রাজনীতিতে আসেননি। তারেক রহমান প্রায় 20 বছরেরও বেশি সময় বা আরও বেশি সময় ধরে তিনি ভেরি মাচ অ্যাক্টিভ ইন পলিটিক্স। তিনি রাজনীতি নিয়ে নাড়াচাড়া করেছেন, সংগঠনকে গুছিয়েছেন। 2001 সালে নির্বাচনটা ওনার একক পরিচালনার মধ্যে হয়েছে। ফলে বলা যেতে পারে যে তারেক রহমানকে আপনি গত 17 বছর পরে বাংলাদেশের প্রত্যাবর্তনের অবস্থা যেটা দেখলেন, এই তারেক রহমান কিন্তু ভিন্ন তারেক রহমান। এই তারেক রহমান প্রপারলি গ্রুমড অবস্থায় অনেক ধন্যবাদ অধ্যাপক দিলারা চৌধুরী এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে অনেক ঝঞ্ঝা, বিক্ষুব্ধ, প্রতিকূলতার মধ্য দিয়ে 2025 সাল শেষ হলো এবং কয়েক মিনিট পরেই 2026-এ পদার্পণ। 26-এর বাংলাদেশ হোক সম্ভাবনার বাংলাদেশ। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।